আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা গত পিক্টোরিয়াল সিরিজে তোমাদেরকে বোটানি এবং জিওলজি সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং একটা সাজেশন দিয়েছিলাম। তো আজকে আমরা তোমাদেরকে বোটানির ছবিগুলা কিভাবে আঁকতে হয় সেই জিনিসগুলোই আজকে তোমাদেরকে টেকনিক্যালি দেখাবো। বায়োলজিতে ছবির যে বিষয়টা সেটা হলো যে অনেকেই শুধু ছবি আঁকে, কিন্তু এই ছবিটা কতটুকু পারফেক্ট ওয়েতে আঁকলো সেটা কিন্তু অনেকেই জানে না। তো শুধুমাত্র ছবি এঁকে দিলেই কিন্তু তোমার ছবিতে নাম্বার পাওয়া যাবে না। তো আমরা তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম বোটানির বেশ কিছু ছবি সম্পর্কে। তো আমরা আমাদের এই সিরিজে তোমাদেরকে দেখাবো কিভাবে এই ছবিগুলো আঁকা যায়। এবং আমরা কিন্তু কোনো ছবি তোমাকে ফ্রি হ্যান্ডে আঁকাবো না, আমাদের ছবি আঁকার বিশেষ টেকনিক আছে এবং সেই টেকনিকের মাধ্যমে আমরা তোমাদেরকে ছবি আঁকাবো। তো আমাদের ছবি আঁকার জন্য যে জিনিসটা খুবই দরকার সেটা হলো একটা জ্যামিতি বক্স। এবং জ্যামিতি বক্সে আমরা তোমাদেরকে পেন্সিল, কম্পাস, রাবার, স্কেল এই জিনিসগুলোকে ব্যবহার করে আমরা তোমাদের ছবি আঁকা শেখাবো। তো আমাদের বোটানির প্রথম যে অধ্যায়টা আছে, এই প্রথম অধ্যায়ের যেই ছবিটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, সেটা হলো ফ্লুইড মোজাইক মডেল। তো এই ছবিটা অনেক স্টুডেন্ট সহজে আঁকতে পারে না, অনেক সময় মেজারমেন্টে ভুল করে এবং ভেতরে অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে। তো আজকে আমরা তোমাদেরকে আজকের ক্লাসে দেখাবো কিভাবে এই ছবিটা সুন্দর করে আঁকা যায়। তো আমার এই ক্লাস করার জন্য তোমাকে প্রথমেই যে জিনিসটা করতে হবে, একটা স্কেল, একটা পেন্সিল এবং হচ্ছে একটা রাবার, এই তিনটা জিনিস তোমাকে বের করতে হবে। তো আমার সাথে শুরু করো সবাই, পেন্সিল, স্কেল, রাবার এবং একটা সাদা খাতা নিয়ে শুরু করা যাক আমাদের বোটানির পিক্টোরিয়াল সিরিজ। তো শুরুতেই আমরা আজকে তোমাদেরকে শিখাবো ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল এই জিনিসটা আঁকার জন্য যে জিনিসটা আমাদের করা দরকার সেটা হলো প্রথমেই একটা স্কেল নিতে হবে। সাধারণত আমরা যে স্কেলগুলো ব্যবহার করি সেটা হচ্ছে প্লাস্টিকের যে স্কেলগুলো থাকে, ফেবার ক্যাসেল বা এরকম ব্র্যান্ডের যে স্কেলগুলো, ছোট স্কেলগুলো, খুব বড় স্কেল নেওয়া যাবে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ছবির মেজারমেন্টে কিছু ভুল হতে পারে। জ্যামিতি বক্সের মধ্যে যেই প্লাস্টিকের স্কেলগুলো থাকবে সেই স্কেলটাই আমরা সাধারণত ব্যবহার করব। তো শুরু করি আমরা কিভাবে এই স্কেলটা ব্যবহার করব। দেখো, প্রথমেই যদি আমরা তোমাদেরকে দেখাই যে আমাদের টুলস কোন কোন জিনিসগুলা লাগবে। তো প্রথমেই আমরা একটা রুলার নিব, ঠিক আছে? তো এই যে রুলার, এই রুলারের মধ্যে আমরা তোমার হচ্ছে দেখো, আমরা তোমাদেরকে যে মেজারমেন্টটা বলবো সেই মেজারমেন্টটা আমরা এই জায়গাতে তোমাদেরকে এই রুলারের সাহায্যে দেখায় দিব। তবে আমরা মেজারমেন্ট একটু বড় করে রাখবো, তোমাকে যে মেজারমেন্টটা বলবো তুমি তোমার স্কেলের সাহায্যে সেই মেজারমেন্টটাই নিবা। ধরো আমরা এই জায়গাতে একটা রুলার, এই জায়গাতে আমরা একটা রুলার ব্যবহার করতেছি। তো খেয়াল করো, এই রুলারটা আমরা একটু নিলাম। আচ্ছা, এটা আমাদের খাতার মাঝখানে থাকবে রুলারটা। এবং এই জায়গাতে আমরা যে কাজটা করব সেটা হলো যে এখানে এই রুলারের সাহায্যে আমরা এই জায়গায় দুইটা দাগ দিব। খেয়াল করো, এই যে দুইটা দাগ আমরা ব্যবহার করলাম, এই দাগ দুইটা আমরা আরেকবার একটু দেখাই তোমাকে। এই যে দাগ দুইটা ব্যবহার করলাম, ঠিক আছে, এটা খুব হালকাভাবে দুইটা দাগ দিব এবং দাগের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হবে হচ্ছে টোটাল 10 সেন্টিমিটারের মতো। 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট আমরা একটা দাগ দিব। স্কেলটাকে নাড়ানো যাবে না, স্কেলটাকে এই অবস্থায় রেখেই আমরা আরো একটা দাগ দিব এবং এই দাগটাও কিন্তু আমাদের 10 সেন্টিমিটারের মতো হবে। তাহলে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এই স্কেলের উপরে 10 সেন্টিমিটার একটা দাগ দিব, আবার নিচে ঠিক এটাকে ফিক্স রেখে নিচে আরো 10 সেন্টিমিটার দাগ দিব। তো এটা হলো আমার ফার্স্ট স্টেপ এবং এই দাগগুলো খুব হালকা করে দিবা, কারণ এই দাগটা পরবর্তীতে আমাকে মুছে দিতে হবে। যদি আমরা হালকা করে দেই তাহলে মুছার প্রয়োজন হবে না, কিন্তু যদি গাঢ় করে দাও তাহলে কিন্তু এটা মুছার প্রয়োজন হতে পারে। সো সেই ক্ষেত্রে ছবিতে যখন তুমি রাবার ইউজ করবে তখন দেখা যাবে যে অনেক কিছুই তোমার মুছে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমরা এইভাবে দুইটা দাগ দিলাম ফার্স্টে। এবার আসো আমরা এই রুলারটাকে এবার আরেকটু কাজ করব। দেখো, এই দাগ থেকে একটু প্রায় 0.5 সেন্টিমিটারের মতো, অর্থাৎ প্রায় হাফ সেন্টিমিটারের মতো আমরা একটু নিচে নামাবো। তো নিচে নামানোর পর আমরা আবারও এই জায়গাতে দুইটা দাগ দিব। খেয়াল করো, এখানে একটা দাগ দিলাম রুলারের উপরে, এই জায়গায় একটা দাগ দিলাম, আবার সেম জিনিস আবার নিচেও আমরা আরেকটা দাগ দিব। দেখো, এখানে আমরা এই জায়গাতে আমরা আরেকটা দাগ দিব, ঠিক আছে, এখানে আমরা আরেকটা দাগ দিলাম। তো এই দাগও সেম 10 সেন্টিমিটার এবং দুইটা দাগই আমরা খুব হালকা করে দিব। আচ্ছা, এরপর যে কাজটা করব সেটা হলো একটু আমরা রুলারটাকে আমরা একটা জায়গায় সাইড করে রাখলাম। দেখো, এখন কিন্তু আমার মোটামুটি ভাবে 4টা দাগ হয়ে গেছে। 1 2 3 4, 4টা দাগ আছে, ঠিক আছে। এখন আমরা
একটা কাজ করব, সেটা হলো এই যে আমরা দাগগুলো দিলাম, এই দাগ থেকে একটু দূরত্বে আমরা এখানে একটা ফোঁটা দিব, আবার এই দাগ থেকে সেম দূরত্বে আমরা আরেকটা ফোঁটা দিব। ঠিক আছে, এবং ফোঁটা দুইটা মোটামুটি আন্দাজে দিলেও হবে। আমাদের চেষ্টা করতে হবে এই যে দুইটা ফোঁটা দিলাম, এটা যেন এই দাগ থেকে যেই দূরত্ব থাকবে এই দাগ থেকেও যেন একই দূরত্ব থাকে। তো এবার আমরা যে কাজটা করব, আবার আমরা রুলারের সাহায্যে, আমরা রুলারটাকে আমরা যদি আরেকবার এই সাইডে নেই, দেখো এই রুলারটাকে আমি আরেকবার এখানে আরেকবার রুলারটা নিলাম, নেওয়ার পরে এই রুলারের সাহায্যে আমি আবারও এখানে একটা দাগ দিব। তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো যে এখানে আমরা আবারও এখান থেকে একটা দাগ এই জায়গাতে দিব। দেখো এই জায়গাতে আমরা একটা দাগ দিলাম, ঠিক আছে। আবার এই রুলারটাকে আবার একটু নিচে নামাবো। তো রুলারটা নিচে নামানোর পরে আমরা এই জিনিসটাকে দেখো আবার একটা দাগ দিব আমরা এই রুলারটাকে একটু, আমরা তোমাদেরকে এই জায়গাতে, আচ্ছা রুলারটা আমরা বাদ দিলাম আপাতত। এখন দেখো রুলারটাকে আমরা এখানে আরেকটা এই জায়গাতে আমরা দাগ দিলাম, ঠিক আছে। এই যে দাগটা, এই দাগটা আমরা নিলাম হচ্ছে এই একই রকম মেজারমেন্টে আমরা দাগটা নিলাম। আচ্ছা, এই হলো আমাদের দাগের অবস্থা। দাগগুলো সবই হালকা করে নিবা, যদিও আমার এখানে একটা দাগ একটু গাঢ় হয়ে গেছে, সমস্যা নেই, কারণ আমাদের এই দাগটা লাস্ট পর্যন্ত আমরা মুছিয়ে দিব। তো সবগুলো দাগই আমরা খুব হালকা করে নিব, ঠিক আছে, যাতে মোটামুটি ভাবে যদি আমাদের মুছতেও হয় তাহলে যাতে এই দাগের ইমপ্রেশন না থাকে। তো এরপর যে কাজটা করব সেটা হলো আমরা এই জায়গাতে আমরা একটু ডিফারেন্ট কালি দিয়ে আঁকতেছি, যদিও তোমরা পরীক্ষা হলে কিন্তু পেন্সিল ছাড়া আর কোনো কালি ইউজ করতে পারবে না। সো এই জন্য আমাদের এই জায়গাতে আমরা যে ছবিটা আঁকবো সেই ছবিটা আঁকার সময় আমাদের এইখানে যে ডিফারেন্ট কালি ইউজ করব, তোমরা পরীক্ষা হলে কিন্তু ডিফারেন্ট কালি ইউজ করতে পারবে না। বিশেষ করে একটা ছবিতে কোনোভাবেই পেন্সিল ছাড়া তোমার হচ্ছে কোনো ধরনের কলম বা কোনো কিছু ব্যবহার করা যাবে না, ঠিক আছে। তো তাহলে আমরা দেখো এই জায়গাতে আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা এখানে প্রোটিনগুলো আঁকবো। তো আমাদের যে প্রোটিনগুলো আমরা একটু ডিফারেন্ট কালি দিয়ে প্রোটিনটা আঁকতেছি। একদম মাঝখান বরাবর এই জায়গাটাতে দেখো একটা ডিমের মতো, এখানে আমরা একটা প্রোটিন আঁকলাম। এই প্রোটিনটা হচ্ছে আন্তঃঝিল্লি প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন বলতেছি আমরা। এরপর আমরা আরেকটা প্রোটিন আঁকবো। এই প্রোটিনটা যখন আমরা আঁকবো, এই প্রোটিনটা আঁকবো হচ্ছে এই দাগ বরাবর। এই দাগ বরাবর আমরা আরেকটা প্রোটিন আঁকলাম। এটা আমাদের, এটাকে আমরা বলতেছি লিপিড সম্পৃক্ত প্রোটিন। এবং আরেকটা প্রোটিন আঁকবো, এটাকে আমরা বলছি হলো প্রান্তীয় প্রোটিন। খেয়াল করো, একদম ফার্স্ট যে দাগটা আছে শুধুমাত্র এই দাগটাতে আমরা এই প্রান্তীয় প্রোটিনটা আঁকবো। তাহলে আমাদের তিনটা মোটামুটি প্রোটিন আঁকা হয়ে গেল, আমাদের ছবি কিন্তু প্রায় 50% শেষ। তো এখন আমরা যে জিনিসটা আঁকবো সেটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। তো ফসফোলিপিড বাইলেয়ারে আমরা প্রথমে ফসফোলিপিডের যে মাথাটা আছে আমরা সেই মাথাটা একটু দিব। আমরা একটু দেখো এই ছবিটাতে এই একটা, দুইটা, তিন, ঠিক আছে, তিনটা দিলাম। এরপর দেখো আবার এখানে দিলাম, তারপর এক, দুই, এভাবে করে আমার ইচ্ছা মতো, ঠিক আছে, আমার ইচ্ছা মতো এই জায়গাতে আমরা কি করলাম, আমরা কতগুলো গোল গোল মাথার মতো আঁকবো। এটা হচ্ছে ফসফোলিপিডের মাথা। এরপর আমরা বাকি যে অংশগুলো আছে এই অংশগুলোতেও সুন্দর করে ভরাট করে, যাতে এমন ভাবে দাগটা দিবা যাতে এই যে আমরা যে তোমার হলো দাগটা দিয়েছি স্কেল দিয়ে, পেন্সিল দিয়ে, এই দাগটা যেন বোঝা না যায়। এরপর সিমিলারলি আমরা নিচেও এই জায়গাতে আমরা কি করব, এই জায়গাগুলোতে আমরা এরকম গোল দিয়ে দিব। আচ্ছা, তবে এখানে গোল দেওয়ার সময় আমরা মাঝখানে একটা জিনিস এঁকে দিব। সেই জিনিসটা হচ্ছে আমাদের এখানে হলো কোলেস্ট্রলটা আঁকবো, ঠিক আছে। এই যে দেখো আমি একটু কোলেস্ট্রল এঁকে দিলাম। এটা ফসফোলিপিড অণুগুলার মাঝখানে মাঝখানে থাকবে, তবে এই জায়গাতে আমরা কোলেস্ট্রল সব জায়গায় দিব না, কারণ দিলে কি হবে, ছবিটা পুরো হিজিবিজি এবং নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আমরা এরপর দেখো আবারও এরকম গোল দিচ্ছি। এরকম ভাবে সিমিলারলি আমরা এই জায়গাতে আরো আরো অনেকগুলা গোল দিয়ে দিব, ঠিক আছে। এবং মাঝখানে আবারও একটা কোলেস্ট্রল দিব। আমি নিচের দিকে দিচ্ছি, তুমি চাইলে উপরের দিকেও দুই একটা জায়গায় কোলেস্ট্রলের যে অণুগুলো আছে সেই অণুগুলা তুমি আঁকতে পারো। এটা হচ্ছে আমরা এরপর আবারও এরকম গোল দিয়ে দিলাম। তো এই জায়গাতে আমরা ফসফোলিপিডের মাথাগুলো আঁকলাম। তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই যে ফসফোলিপিডের যে মাথা, এরপর লেজটা নিয়ে অনেক বইয়ে অনেক রকম ছবি আছে, যেমন এরকমও আছে কিছু বইয়ে লেজ, আবার কিছু বইয়ে আমাদের দেখবা, বিশেষ করে গাজী আজমল স্যারের বইতে দেখবা এরকম করে আমাদের লেজটা দেওয়া আছে। হ্যাঁ, এরকম আছে, আসলে যে কোনো ভাবেই দেওয়া যায়। ফসফোলিপিডের দুইটা লেজ থাকে, বাট দুইটা লেজের ওরিয়েন্টেশনটা বিভিন্ন বই বিভিন্ন রকম।
তবে আমাদের যে জিনিসটা হলো যে বেশিরভাগ বই আমার এইরকম ভাবে আছে। তো যার কারণে আমরা ছবি আঁকার সময় এটাই আমরা প্রেফারেন্সে আঁকবো। তবে কেউ যদি এইভাবে আঁকে তাহলেও কোনো সমস্যা নাই। তো চলো আমরা এরপরে যে অংশটা আঁকবো সেটা হচ্ছে আমরা এই যে ফসফোলিপিড গুলো যেগুলো থাকবে এগুলোর আমরা লেজ গুলো এখন দিয়ে দিব। দেখো এই লেজ, আবার এখানে একটা লেজ, আবার এই এই এরকম এখানে একটা লেজ, ওই সাইডে আর দেওয়ার দরকার নাই। আবার এই সাইডে আমরা এইদিকে একটা লেজ আঁকতেছি। এরকম করে আমরা প্রত্যেকটা ফসফোলিপিড থেকেই আমরা লেজ নিয়ে আসবো, দুইটা করে লেজ থাকবে। ঠিক আছে, এরকম করে দিলাম। আবার উপরের দিকে এখানে একটা থাকলো, এখানে আমরা আবার লেজ দিলাম। এরকম করে পুরো এই নিচ এর যে দাগটা আছে এই দাগটা পর্যন্ত আমরা লেজগুলা আঁকবো। ঠিক আছে, এই লেজগুলা আমরা এখানে এঁকে ফেলতেছি। এটা উপরের লেয়ারের জন্য প্রযোজ্য, আবার এটা নিচের লেয়ারের জন্য প্রযোজ্য। তাহলে আমরা এবার নিচের লেয়ারটা আঁকি। খেয়াল করো, এখানেও আমরা এই যে লেজ আঁকতেছি, দুইটা লেজ থাকবে ফসফোলিপিডের। তোমরা জানো ফসফোলিপিডের তোমার হচ্ছে ফসফেট প্রান্ত থাকে আর হচ্ছে লিপিড প্রান্ত থাকে। হ্যাঁ, উপরের মাথাটা হচ্ছে ফসফেট আর নিচের অংশটা হচ্ছে লিপিড প্রান্ত। তো আমরা এই জায়গাতে এই প্রান্তগুলা মোটামুটি এঁকে ফেলতেছি। দেখো একটু সময় নেয় এই জায়গাটা, তো তোমরা চেষ্টা করবা যে এই জায়গাটা একটু দ্রুত করতে, কারণ এই জায়গাটাই আসলে আমাদের টাইম কনজিউম করে বেশি। ঠিক আছে, ছবি আঁকার ক্ষেত্রে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো টাইমের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। বায়োলজিতে কিন্তু ছবি আঁকাটা একটা চ্যালেঞ্জ, কারণ সময়টা যদি তুমি খেয়াল না রাখো তাহলে দেখবা যে একটা সময় তোমার ছবি যতটুকুই না আঁকছো লেখার আর কোনো সুযোগ পাচ্ছ না। এমন হয় না কিন্তু যে শুধু ছবি আসবে, ঠিক আছে, ছবির পাশাপাশি কিন্তু এটার ডেসক্রিপশন আঁকতে হবে। তো ছবির জন্য তুমি সর্বোচ্চ 5 মিনিট সময় পাবা, আর ডেসক্রিপশন লেখার জন্য 5 থেকে 6 মিনিট বা ম্যাক্সিমাম 7 মিনিট টাইম পাইতে পারো। একটা বড় কোশ্চেনের জন্য সাধারণত আমরা 10 থেকে 12 মিনিট সময় পাই। তো এই 10 থেকে 12 মিনিটের মধ্যে আমাদের 4 থেকে 5 মিনিটের মধ্যে ছবি আঁকা শেষ করতে হবে। তো খেয়াল করো, আমার ছবির কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এখন যে জিনিসটা হবে সেটা হলো আমাদের এই জায়গাতে আমরা তোমাদেরকে কার্বোহাইড্রেট পোর্শনটা দেখাবো। তো কার্বোহাইড্রেট যে পোর্শনটা আছে তোমরা সবাই একটু খেয়াল করবে কার্বোহাইড্রেটটা আমরা কিভাবে আঁকতেছি। তো আমরা এই যে কার্বোহাইড্রেটটা, একটা কার্বোহাইড্রেট আঁকবো হচ্ছে প্রোটিনের সাথে, এটাকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। এটা এই যে আমরা কার্বোহাইড্রেটটা আঁকবো, এই কার্বোহাইড্রেটটা বেসিক্যালি ষড়ভুজাকার। ঠিক আছে, কারণ এখানে থাকবে হচ্ছে তোমার গ্লুকোজ, এবং এই গ্লুকোজ মিলে তোমার একটা চেইন তৈরি করবে যেটা হচ্ছে গ্লাইকোজেন চেইন আমরা বলতেছি। হ্যাঁ, গ্লাইকোজেন চেইন। তো খেয়াল করো, এটা একটা গ্লাইকোজেনের চেইন আমরা এখানে এঁকে ফেললাম। ঠিক আছে, গ্লাইকোজেন চেইন এঁকে ফেললাম। এরপর আরেকটা আমরা চেইন আঁকবো, এটাও তোমার হচ্ছে গ্লাইকোজেন চেইন। তবে এই গ্লাইকোজেন চেইনটা আমরা আঁকবো হচ্ছে তোমার লিপিডের সাথে, ফসফোলিপিডের সাথে। তো এই জন্য এটাকে আমরা নাম দিছি হলো তোমার হচ্ছে তোমার হচ্ছে লিপিড। তাহলে আমাদের দুই ধরনের কার্বোহাইড্রেট আছে। একটা কার্বোহাইড্রেটকে আমরা নাম দিছি হলো গ্লাইকোপ্রোটিন, যেই কার্বোহাইড্রেটটা প্রোটিনের সাথে লাগানো আছে। আর আরেকটা হচ্ছে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে গ্লাইকোলিপিড। কারণ এই যে গ্লাইকোজেন পোর্শনটা, এই গ্লাইকোজেন পোর্শনটা কিন্তু লাগানো আছে কার সাথে? এটা লাগানো আছে হলো ফসফোলিপিডের সাথে। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এটা হচ্ছে কি গ্লাইকোলিপিড। তাহলে এই দুইটাকে একত্রে আমরা নাম দিচ্ছি হচ্ছে গ্লাইকোক্যালিক্স। তার মানে গ্লাইকোক্যালিক্স হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট পোর্শন। সো এই কার্বোহাইড্রেট যে পোর্শনটা আছে এই পোর্শনটাই আমরা এঁকে ফেললাম। তাহলে আমাদের ছবি মোটামুটি কমপ্লিট। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, দেখো এই যে দাগগুলো ছিল, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে তুমি যখন পেন্সিল দিয়ে আঁকবা দেখবা উপরের দুইটা দাগ আর নিচের দুইটা দাগ, এই দুইটা দাগ তুমি গোল দিতে দিতে ভ্যানিশ হয়ে যাবে। সো এটা মুছার খুব বেশি প্রয়োজন নাই। তো যেটা আমাদেরকে মুছতে হবে সেটা হলো এই যে এই দাগটা, আমরা এখানে যে দাগটা আছে আমাদের, এই দাগটা আমাদের মুছতে হবে। এই যে দেখো আমি মুছে দিলাম এই দাগটা। ঠিক আছে, এখানে যে দাগটা ছিল আমরা মুছে দিছি। দেখো এই দাগটা আমরা মুছে দিলাম। ঠিক আছে, এখানে যে দাগটা আছে সব আমরা এখানে মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ইভেন এই যে নিচে যে দাগটা আছে, এইখানে নিচে যে দাগটা আছে এটাও আমাদেরকে মুছে দিতে হবে। ঠিক আছে, আর এখানে তোমরা যেই পোর্শনটুকু থাকবে, ঠিক আছে, এই জায়গাতে যে পোর্শনটুকু থাকবে, এই জায়গাতে যে পোর্শনটুকু থাকবে, এইটা তোমরা মুছে দিলেই হবে। ঠিক আছে, এই প্রোটিনের মাঝখানে, যাতে টিচার বুঝতে না পারে যখন আমরা ছবিটা আঁকছি, যাতে আউটলাইনটা টিচাররা বুঝতে না পারে। ঠিক আছে, তাহলে দেখো এখন যে ছবিটা হয়ে গেল আমাদের। ঠিক আছে, এখানে আমরা যে ছবিটা আঁকছি এটা কিন্তু অলরেডি
হ্যাঁ, এটা কিন্তু অলরেডি একটা ফ্লুইড মোজাইক মডেলে ছবি হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো কত শর্টকাট সিস্টেমে জাস্ট আমরা একটা পেন্সিল আর একটা হচ্ছে স্কেল, এটা ব্যবহার করে কিন্তু আমরা ফ্লুইড মোজাইক মডেলে ছবি এঁকে ফেললাম। এখন যদি তুমি একটু ডিজাইন করতে চাও, চাইলে তুমি ডিজাইন করতে পারো। যেমন ধরো আমি এই জায়গাতে যদি মনে করি যে এখানে আমি কিছু ডট 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 দিয়ে দিব, এরকম চাইলে তুমি কিছু ডট এরিয়া দিতে পারো। ঠিক আছে, আবার কিছু কিছু বইয়ের মধ্যে এখানে একটু 3D ভাইব আনার জন্য এখানে একটা দাগ দিয়েছে, একটু রাউন্ড করে দাগ দিয়েছে, সেটাও করতে পারো। বাট আমার মনে হয় পরীক্ষার হলে লিখতে গিয়েই আমাদের টাইম শেষ হয়ে যায়, সেখানে এত আসলে কিছু করার সুযোগ থাকে না। তো তারপরেও কেউ চাইলে এখানে অল্প করে ডট দিতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ফিগারটা। এখন যদি আমি এই ফিগার থেকে একটু লেভেলিংটা করি, যে লেভেলিংটা কি করতে পারি, যেমন এই যে জিনিসটা আছে এটার নাম হচ্ছে গ্লাইকো, এটাকে বলছি লিপিড, গ্লাইকোলিপিড। তারপর এরপর আসি এই যে অংশটা, এটাকে আমরা বলছি গ্লাইকোপ্রোটিন। এই দুটাকে বলা হয় গ্লাইকোলিপিড অ্যান্ড গ্লাইকোপ্রোটিন, একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। তোমার এখানে লেখার প্রয়োজন নাই গ্লাইকোক্যালিক্স। এরপর আসো এই যে আমরা যে প্রোটিনটা দেখছি এটাকে বলা হয় প্রান্তীয় প্রোটিন। এইখানে যে প্রোটিনটা আছে এই প্রোটিনের নাম হলো প্রান্তীয় প্রোটিন। ঠিক আছে, প্রান্তীয় প্রোটিন। এরপর আসো এইখানে যে প্রোটিনটা আছে, আমরা এই প্রোটিনটাকে আমরা লেভেলিং করতে পারি। এটাকে আমরা বলতে পারি হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। এটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। আচ্ছা, এরপর আসো এইখানে যে প্রোটিনটা আছে, ঠিক আছে, এই প্রোটিনটাকে আমরা আরেকটু কাজ করি, সেটা হলো এটাকে একটু নিচে দিয়ে দেই, এইভাবে দিলাম। তো এইখানে যে প্রোটিনটা আছে এটাকে আমরা বলতে পারি আন্তঃঝিল্লি প্রোটিন, আন্তঃঝিল্লি প্রোটিন। এই প্রোটিনটাই বেসিক্যালি দেখা যায় আমাদের ক্যারিয়ার হিসেবে কাজ করে, অর্থাৎ বিভিন্ন কিছু পরিবহনে হেল্প করে। এরপর আসো এখানে যে দুইটা লেয়ার আমরা রাখছি, এই যে দুইটা লেয়ার, এই লেয়ার দুটাকে আমরা বলছি হলো ফসফোলিপিড বাই লেয়ার। ঠিক আছে, ফসফোলিপিড বাই লেয়ার। তোমরা জানো যে বাই শব্দের অর্থ হচ্ছে দুই, আর লেয়ার মানে তো জানো স্তর। তার মানে উপরেও ফসফোলিপিডের স্তর, নিচেও ফসফোলিপিডের স্তর, এই জন্য এটাকে বলা হয় ফসফোলিপিড বাই লেয়ার। আচ্ছা, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা হলো, এই যে আমরা যখন ছবি আঁকছি, ছবি আঁকার পর লেভেলিং করাটা মাস্ট, এবং এই যে লেভেলিংটা এটাকে অবশ্যই আমাদের করতে হবে হচ্ছে ডান পাশে। সো আমরা ডান পাশে দেখো লেভেলিং করেছি। ইন্টারন্যাশনাল সিস্টেম হচ্ছে সবসময় আমাদেরকে ডান পাশে লেভেলিং করতে হবে। তুমি যদি বাম পাশে লেভেলিং করো তাহলে সেই ক্ষেত্রে এই লেভেলিংগুলো কাটা যাবে। এটা হলো একটা ইম্পর্টেন্ট কথা। 2 নম্বর ইম্পর্টেন্ট কথা হচ্ছে প্রত্যেকটা চিত্র যখন তুমি আঁকবে, আঁকার পরে তুমি এই চিত্রটা কি আঁকলা সেটা তোমাকে লিখতে হবে। যেমন আমরা এটা আঁকছি হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল। সো এই চিত্রটার আমরা নাম বলবো হচ্ছে কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল এর। যেহেতু এটা আমি খালি চোখে দেখি না, সো এই জন্য এটা হচ্ছে একটা আণুবীক্ষণিক গঠন। সো এই জন্য আমাকে এই জায়গাতে লিখতে হবে আণুবীক্ষণিক গঠন। তাহলে এটাই হলো আমাদের কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল এর আণুবীক্ষণিক গঠন। তাহলে দেখো এই যে ছবিটা, এই ছবিটা আমরা মোটামুটি খুব অল্প সময়ের মধ্যে আঁকলাম। তুমি পরীক্ষার হলে আমার কথা শুনতে হয়তো মনে হবে যে একটা ছবি আঁকতে স্যার 20 মিনিট লেগে গেল, ঠিক আছে, বাট আমি তো তোমাকে দেখালাম, তারপর হচ্ছে তুমি কথাগুলো শোনার পর তুমি আঁকলা, অনেক সময়। কিন্তু পরীক্ষা হলে যখন তুমি একবার শিখে যাবা, দ্বিতীয়বার যখন আঁকতে যাবা, তখন এটা ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে তুমি এঁকে ফেলতে পারবা। তাহলে আমাদের পিক্টোরিয়াল সিরিজের আজকের প্রথম ছবি ছিল ফ্লুইড মোজাইক মডেল। তাহলে আমরা এই ছবিটা আঁকলাম। আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করে এই ছবিটা সুন্দরভাবে আঁকতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।